আমি বিয়ে হয়ে যখন নতুন সংসারে ঢুকলাম, তখন দেখলাম আমার মেজো জা আমাদের সংসারেই থাকে। বড় জা আলাদা, মেজো জা, মেজো জায়ের ৩ টে ছেলেমেয়ে, ভাসুর, আমার স্বামী এবং আমার শাশুড়ি সব এক জায়গায় থাকতো। এক জায়গায় থাকার কারণ হলো আমার শাশুড়ি কিছু করতে পারে না, বয়স হয়ে গেছে। আমার স্বামী পোস্ট অফিসে চাকরি করে। মেজো ভাসুর অকর্মণ্য। প্রতিদিন যায় কাজে কিন্তু কোনো রোজগার হয় না। মেজো ভাসুরের ৩ টে ছেলেমেয়ে সমেত ওরা সবাই আমার স্বামীর ঘাড়ে বসে বসে খায়। মেজো জা আমাদের সংসারে যখন আমি আসিনি তখন কাজকর্ম করে দিত। আমার শাশুড়িকে দেখতো, আমার স্বামীর দুবেলা দুমুঠো রান্না করে দিত। তার জন্য আমার স্বামী তাদের নিজের রোজগারে খাওয়াতো। কিন্তু আমি যাওয়ার পর সেটা দেখে আমার ভালো লাগেনি। আমার মনে হয়েছে মেজো জা আমার স্বামী এবং আমার শাশুড়িকে দেখে সংসারের দুটো কাজকর্ম করে দিয়ে ফায়দা লুটে নিচ্ছে। আমি যাওয়ার পর সেটাকে আমি পরিবর্তন করার চেষ্টা করতে শুরু করলাম। ওই সংসারে আমি আসার পরেও আমার মেজো জাই রান্নাবান্না করতো। কারণ আমার ভালো লাগতো না রান্না করতে। তাও আবার এতজনের। তাই আমার মেজো জাই রান্নাবান্না করতো এবং খাওয়ার সময় শুধু আমরা গিয়ে খেয়ে আসতাম। আমার একদম ভালো লাগতো না সেটা। ছোট্ট একটা কুঁড়ে ঘর, সেখানে গিয়ে বসে বসে আমাকে খেতে হবে। কিন্তু রোজগার আমার স্বামীর। এগুলো কাहाँ তক মেনে নেওয়া যায়? আমি আমার স্বামীকে বলতাম যে, "এগুলো আর ভালো লাগছে না। আমরা আমাদের মতো আলাদা করে খাবো।" কিন্তু এদিকে যে আমার ননদ, তার ইশারাতে সবকিছু চলছে। যেহেতু তার মেজো বৌদি তার মাকে দেখছে, তার ভাইয়ের সংসারকে দেখছে, তাই তার পরিবারটাকেও চালানোর দায়িত্ব তার ছোট ভাইকে নিতে হবে। সেইজন্য তার ছোট ভাই এতদিন ধরে চালিয়ে আসছে। তবে আমি এসব থেকে দেখেছি আমার মেজো ভাসুর একটা হাট বাজার করতো, আর আমার স্বামী একটা হাট বাজার করতো। সপ্তাহে ২ টো হাট। তবে মেজো ভাসুর তেমন একটা কিছু করতে পারত না। তাই সামলে নিত আমার স্বামী। সে যাই হোক, ব্যাপারটা আমার ভালো লাগেনি। তাই আমি চেষ্টা করতে লাগলাম কিভাবে ওই সংসার থেকে আলাদা হওয়া যায়। খুঁটিনাটি জিনিস নিয়ে মেজো জায়ের সঙ্গে ঝগড়া করার চেষ্টা শুরু করলাম। যাতে তার সঙ্গে আমার ভালোমতো একটা ঝগড়াঝাটি হয় এবং আমি সেই সুযোগে আমার স্বামীকে বলতে পারি যে, "আমি আর ওই সংসারে থাকবো না। আমি আমার মতো করে খাবো।" যেই ভাবা সেই কাজ। আমি যখন গর্ভবতী তখন কোনো এক কারণে আমার মেজো জায়ের সঙ্গে কথা কাটাকাটি হলো আমার। আমার মেজো জা যেহেতু আমার স্বামীকে সম্মান করে, সেহেতু এতদিন আমার কথাতে সে পাত্তা দিত না। আমি ইনিয়ে বিনিয়ে একটু কিছু ঝগড়াঝাটি করার চেষ্টা করলেও আমার মেজো জা সেটাকে পাত্তা দিত না। কিন্তু একদিন এমনভাবে লাগলাম যে সে আর কথা না বলে থাকতে পারল না। আর যেই না সে কথা বলেছে, অমনি আমি সুযোগ পেয়ে গেছি। আমার স্বামীকে আমি বললাম, "এরপরও যদি তুমি এক সংসারে থাকো, তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না।" স্বামী অগত্যা, তার ইচ্ছা না থাকা সত্ত্বেও আলাদা হয়ে যাওয়ার কথাটা তার দাদাকে বৌদিকে জানাতে হলো। আমার মেজো জায়ের মাথায় বাজ ভেঙে পড়ল। ছোট ছোট ৩ টে ছেলেমেয়ে, তাদের মুখে দুবেলা দুমুঠো কি তুলে দেবে। কিন্তু তা সত্ত্বেও সে কোনো আপত্তি করল না। আমার শাশুড়ির সেটা পছন্দ হয়নি। যেহেতু আমার শাশুড়ি একেবারে অপারগ, তাই তারও কিছু বলার ছিল না। এরপর দীর্ঘদিনের ইচ্ছে আমার পূর্ণ হলো। আমার হাতেই আমার সংসার চলে এলো। এরপর আস্তে আস্তে সবকিছু থেকে আলাদা করে নিতে শুরু করলাম। নিজেদের যে আত্মীয়রা রয়েছে তাদের কোনো অনুষ্ঠানে সব এক জায়গা করে নিমন্ত্রণ হয়। দেওয়া-নেওয়া এক জায়গাতেই হয়। কোনো অনুষ্ঠান পড়লে ২ ঘর মিলে সেই অনুষ্ঠানের জিনিসপত্র কেনা হয়। আমি ১ম শুরু করলাম আলাদাভাবে কেনার। আমার ভাগ্নির ছেলের অন্নপ্রাশন। সেখানে যেতে হবে। নিমন্ত্রণ হয়েছে।
মেজো জা ভেবেছিল যেহেতু ২ ঘরে একসঙ্গে দেওয়া হয়, তাই এবারেও সেটা হবে। কিন্তু আমি আমার স্বামীকে জানিয়ে দিতে বললাম, তারা যেন আমাদের অপেক্ষায় না থাকে। এখন থেকে সব আলাদাই দেওয়া হবে। এমনিতেই তাদের খাওয়া হয় না। তাই এসব শোনার পর তার মুখের ভাষা হারিয়ে গেছিল। একটা উপায় ছিল, আমার স্বামীদের ৩ ভাইয়ের প্রত্যেকের আলাদা, আলাদা বাঁশ বাগান ছিল। আমার যা সেগুলোর মধ্যে থেকে বাঁশ বিক্রি করে কিছু টাকা পেল। আর আমার জায়ের যে ২ টো ছেলে, তাদের অন্নপ্রাশনের রূপোর তক্তি ছিল, অনেক পুরানো। সেগুলো বিক্রি করে যে টাকা হয়েছে, সেই টাকা নিয়ে একটা রূপোর তক্তি বানিয়ে অনুষ্ঠানে গেল। আর আমরা তো সোনার জিনিস দিলাম। আমার স্বামী কেন্দ্রীয় সরকারের চাকরি করে। আমি এইভাবে বেশ মজায় ছিলাম। আমার মনে একটা পৈশাচিক আনন্দ হতো যখন দেখতাম আমার মেজো জা বিপদে পড়েছে। ৩টে ছেলেমেয়ে মানুষ করতে হিমশিম খাচ্ছে, মুখে দুমুঠো ভাত দিতে পারছে না। সেগুলো দেখে আমার মনটা ভীষণ খুশি হতো। তবে আমার মেজো জায়ের বড় ছেলে পড়াশোনায় ভালো ছিল। ২ ছেলে ১ মেয়ে। পড়াশোনায় ভালো তো কি হয়েছে? মনকে সান্ত্বনা দিতাম। জীবনে কখনো কিছু হবে না ওদের। এইভাবেই ওদের জীবনটাই কেটে যাবে। কিন্তু না, আমার মুখে ঝামা দেওয়ার জন্য সময় অপেক্ষা করছিল। আমার মেজো জায়ের বড় ছেলে খুব কম বয়সে চাকরি পেয়ে গেল, স্কুল মাস্টার। তা দেখে তো আমার শরীরটা জ্বলে যেতে লাগলো। তখন আমি ভাবলাম, যাহ! আমার মেজো জায়ের দুঃখের দিন তাহলে শেষ হতে চলেছে। সেটা তো আমার ভালো লাগবে না। আমার বড় জায়ের সঙ্গেও আমার ঠিকঠাক চলত না। এরপর থেকে বড় জায়ের কথার সঙ্গে আমি বেশ মাঝে, মাঝে কথা মেলাতে লাগলাম। আমরা দুজনেই চাইতাম না আমার মেজো জায়ের কোনোদিন উন্নতি হোক। কিন্তু যখন আমার মেজো জায়ের ছেলেটা চাকরি পেয়ে গেল, তখনই বলতে শুরু করে দিলাম, ছেলে চাকরি পেয়েছে তো কি হয়েছে? ছেলে চাকরি পেলে মায়ের কি? ওর কখনো সুখের ভাত খাওয়া হবে না। ওর ছেলে ওকে চোখের জলে ভাতে খাওয়াবে। এইগুলো অন্য মানুষের কাছে গল্প করে নিজের মনকে সান্ত্বনা দিতাম। সারাদিনে যাই করি না কেন মনে যেন একটা শান্তি পেতাম এই ভেবে যে আমার মেজো জায়ের দুঃখের দিন কখনো শেষ হবে না। এ এক পৈশাচিক আনন্দ। কিন্তু আমার মুখে ঝামা ঘষে দিয়ে আমার মেজো জায়ের বড় ছেলে তার মা-বাবাকে, ভাই-বোনকে অত্যন্ত শান্তিতে রাখল। ওই ছেলে কয়েক মাসের মধ্যে বাড়ি বেঁধে নিল। ওই ছেলে সংসারটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে লাগলো। বাবা-মায়ের রত্ন হয়ে উঠেছে। বোনটাকে অনেক দূর পড়াশোনা করালো। ছোট ভাইকেও পড়াশোনা করাতে চেয়েছিল। কিন্তু তার পড়াশোনাতে বেশি মন ছিল না। বোনটাকে সরকারি চাকুরে ছেলের সঙ্গে বিয়ে দিল। এবং আমার মেজো জায়ের বড় ছেলের স্ত্রীও চাকরি করে। তাই আমার মেজো জায়ের সংসার ভরপুর সংসার হয়ে উঠেছে। আর আমি সারা জীবন হিংসে করে কি পেয়েছি জানো? আমি সারা জীবন হিংসে করে যে ২ টো মেয়েকে গর্ভে ধারণ করেছি, সেই মেয়ে দুটোই আমার বিরুদ্ধে। আমার বড় মেয়েটার সঙ্গে তো আমার রাত-দিন ঝগড়াঝাটি লেগেই আছে। আর আমার ছোট মেয়ে তার দিদির পক্ষে। আর আমার স্বামীটা দিন তাড়াতাড়ি চলে গেল। আমি আমার মেজো জাকে হিংসে করে যা পেয়েছি, সেটা চাই না আর কোনো মেয়ে পাক। ওই অভাবের মধ্য দিয়ে সে ৩ টে ছেলেমেয়েকে মানুষ করতে পেরেছে। আর আমার স্বামী কেন্দ্রীয় সরকারি চাকরি করা সত্ত্বেও ২ টো মেয়েকে আমি মানুষ করতে পারিনি। আমার বড় মেয়েটা তো রাত-দিন আমার সঙ্গে লড়াই করে। চোখের জলে ভাতে তো আমি খাচ্ছি। আমার মেজো জার জীবনে সুখ শান্তির অভাব নেই। তাই জীবনে চলার পথে কোনো মানুষকে যদি এতটুকু সাহায্য করা যায় তো করা উচিত। কারোর মুখের গ্রাস কেড়ে নিয়ে কেউ কোনোদিনও সুখী হতে পারে না। কলমে ও কণ্ঠে সোমা।